যে আমরা আসলে ডাক্তারি বলতে বা চিকিৎসা বলতে বুঝি যে ডাক্তারের কাছে যেতে হবে, হাসপাতালে যেতে হবে, ওষুধ খেতে হবে, কিন্তু এটি আসলে সব নয়। আমরা যারা চিকিৎসক 10 বছর আগে আমরা যখন হাসপাতালে চাকরি করেছি আমরা কিন্তু এত রোগী দেখিনি। বাংলাদেশে আজকে ওয়াসার পানি যেটি, সেখানেও বিভিন্ন ধরনের কন্টামিনেশন পাওয়া যাচ্ছে। এটি বিশুদ্ধ পানির দায়িত্বে যিনি আছেন উনি সাহস করছেন না ওয়াসার পানি খেতে, তাহলে জনগণের কি অবস্থা? ভুল তথ্য, গুজব এবং কুসংস্কার এই জায়গাগুলো কিন্তু স্বাস্থ্যকে ব্যাপকভাবে প্রভাবিত করে। ডক্টর টিভির বিশেষ আয়োজন আগামীর স্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুধু ডাক্তার, হাসপাতাল, ঔষধ নিয়ে সীমাবদ্ধ নয়, বরং মানুষ, প্রাণী, পরিবেশ, খাদ্য, পানি, জলবায়ু এবং বিজ্ঞানের সমন্বিত সম্পর্কের সঙ্গে গভীরভাবে জড়িত। বিশ্ব স্বাস্থ্য দিবসের এবছরের প্রতিপাদ্য বিষয় টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স। বিজ্ঞানকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য সুরক্ষায় একাত্মতা, যা আমাদের মনে করিয়ে দেয় স্বাস্থ্যকে আলাদা করে দেখা যায় না। মানুষের সুস্থতা নির্ভর করে প্রাণীর স্বাস্থ্য, নিরাপদ খাদ্য ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ এবং বৈজ্ঞানিক সিদ্ধান্তের উপর। এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনস্বাস্থ্যবিদ ডক্টর AKM জিয়াউল হক। ডক্টর জিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্যটি দেখলাম, যেমনটি আপনি শুনলেন, যে তারা বললেন যে বিজ্ঞানকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য সুরক্ষায় একাত্মতা। এবং এটা আমাদেরকে সত্যি বুঝিয়ে দিয়েছে যে মানুষকে আসলে আলাদা করে ভাববার সুযোগ নেই। প্রাণীকে নিয়ে ভাবতে হবে, পরিবেশকে নিয়ে ভাবতে হবে, জলবায়ু নিয়ে ভাবতে হবে, খাদ্য ব্যবস্থা নিয়ে ভাবতে হবে, পানি, সব কিছু নিয়ে ভাবলে পরে মানুষ ভালো থাকতে হবে। কি বার্তা দিচ্ছে আসলে এই প্রতিপাদ্য মানুষকে? জি, ধন্যবাদ। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আপনি জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন গঠিত হলো আসলে 1948 সালে যখন তৈরি হয়, মূলত উদ্দেশ্য ছিল যে তখন তো সমাজ ব্যবস্থা বেশ অগোছালো ছিল, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা অগোছালো ছিল এবং মানুষের যে স্বাস্থ্যের যে ব্যাপারটা, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যে স্বাস্থ্য পরিচালনা করা, হেলথ সিস্টেম তখন সেভাবে ডেভেলপ করে নাই। তো মূল উদ্দেশ্যটাই ছিল আসলে যে মানুষকে হেল্প করা, জনস্বাস্থ্যকে হেল্প করা, রাষ্ট্রকে হেল্প করা। তো এই বছরের থিম যেটা আপনি বললেন যে বিজ্ঞানের সাথে পথ চলার যে বিষয়টি এবং সবাইকে সাথে নিয়ে, তো এখানে আমাদের কাছে বিশেষ করে বাংলাদেশে যেটি হয় যে আমরা আসলে ডাক্তারি বলতে বা চিকিৎসা বলতে বুঝি যে ডাক্তারের কাছে যেতে হবে, হাসপাতালে যেতে হবে, ওষুধ খেতে হবে, কিন্তু এটি আসলে সব নয়। প্রিভেন্টিভ এবং প্রোমোটিভ একটি জায়গা কিন্তু রয়ে গেছে। অর্থাৎ আমি কিন্তু প্রিভেন্ট করতে পারি ডিজিজকে, আমাকে হাসপাতালেই যেন যেতে না হয়। তাহলে এবারের যে থিমটি, স্লোগানটি, সেটি আসলে আমাকে এই মেসেজ দিচ্ছে, আমরা যদি সবাই সমন্বিতভাবে চেষ্টা করি এবং বিজ্ঞানের উপরে ভরসা করে পথ চলি, অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক যে তথ্য, বিজ্ঞান ভিত্তিক যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটিকে যদি আমরা ফলো করি এবং সেই জীবন ব্যবস্থাকে যদি আমরা মেনে নিই, লাইফস্টাইলকে ফলো করি, তাহলে কিন্তু আমরা অনেক ডিজিজকে প্রিভেন্ট করতে পারবো। আমাকে ডাক্তারের কাছে যেতে হবে না, হাসপাতালে যেতে হবে না, ওষুধ খেতে হবে না। কিন্তু এখানে একই সাথে কিন্তু প্রাণীর কথা বলা হয়েছে, পরিবেশের কথা বলা হয়েছে। অর্থাৎ আমি যে পানিটা খাচ্ছি সেই পানিটা যদি দূষিত হয়, যে খাবারটি আমি খাচ্ছি সেটি যদি ভেজাল থাকে, তাহলে কিন্তু আসলে আমাকে ডাক্তারের কাছে যেতেই হবে, আমার রোগ তৈরি হবে এবং আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। তাহলে পরিবেশের গুরুত্বটা খুবই বেশি। আবার এমনও হতে পারে যে আমি যে খাবারটি খাচ্ছি, যে শস্য খাচ্ছি, ধান কিংবা আদার্স যেগুলো খাচ্ছি, কিংবা কোনো মাছ বা মুরগি খাচ্ছি, আমি তাদের যদি কোনো রোগ থাকে, তার সেখান থেকেও কিন্তু একটি রোগ আমার শরীরে ট্রান্সমিট হতে পারে। তাহলে দেখা যাচ্ছে পরিবেশের বিষয়টি গুরুত্বপূর্ণ, আবার প্রাণীর বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে টুগেদার উইথ দিস থিং আমরা সবাইকে নিয়ে যদি একসাথে পথ চলতে পারি এবং সেটি যদি বিজ্ঞান ভিত্তিক হয়, তাহলে আসলে অনেক ডিজিজকে আমরা প্রিভেন্ট করতে পারি এবং এটি জনস্বাস্থ্যের জন্য উপকারী হয়। ধন্যবাদ আপনাকে চমৎকার করে বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে মানুষের স্বাস্থ্য, প্রাণীর স্বাস্থ্য, পরিবেশ, এই তিনটাকে নিয়েই আমাদের একসঙ্গে ভাবতে হচ্ছে। জি, আসলেই ভাবতে হচ্ছে। এবং আমি একটু আগে যেটি বললাম যে অনেকগুলো রোগের কিন্তু আমরা উদাহরণ দিতে পারি। যেমন বাংলাদেশে কিন্তু বার্ড ফ্লুর প্রকোপ হয়েছিল এবং এই বার্ড ফ্লুর প্রকোপ হওয়ার কারণে কিন্তু অসংখ্য পাখিকে মেরে ফেলতে হয়েছে। অনেক পোলট্রি ফার্ম কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা হয়ে থাকে 2007-8 সালে এই সময়টায় প্রায় 18 লক্ষ যে গরু, আপনার মুরগি এবং হাঁস মুরগি, এগুলোকে মেরে ফেলতে হয়েছে, অর্থাৎ টু ক্লিন দ্য ডিজিজ। তো এরপরে দেখা গেছে নিপা ভাইরাসের উপদ্রব হলো, যেটি কিনা বাদুড়ের মাধ্যমে আসছে। কাজে অবশ্যই আমাদেরকে পরিবেশের দিকে খেয়াল করতে হচ্ছে, খাবার এবং পানির দিকে খেয়াল করতে হচ্ছে, পশু পাখির যে তাদের যে স্বাস্থ্যের ব্যাপারটা, সেই জায়গাটিকেও আমাদের জন্যই, নিজেদের জন্যই কিন্তু আসলে তাদের সুস্থতার বিষয়ে আমাদের খেয়াল রাখতে হচ্ছে। কাজে আমাদের সম্মিলিতভাবেই পথ চলা জরুরি।
জি, চমৎকার। তাহলে আপনি অলরেডি নিপা ভাইরাসের কথা বলেন, বার্ড ফ্লুর কথা বলেন, জলবায়ু পরিবেশ দূষণের কথা বললেন। তাহলে তার মানে হচ্ছে আমাদের প্রাণীর স্বাস্থ্য ভালো থাকলে আমরা ভালো থাকব, জলবায়ু ভালো থাকলে আমরা ভালো থাকব, পানি ভালো থাকলে আমরা ভালো থাকব। তাহলে আমরা যদি বলি যে আমাদের মানুষ, পশু সম্পদ, কৃষি, পরিবেশ বিভাগ, তাহলে শুধু ডাক্তার আর স্বাস্থ্যের মধ্যে কিন্তু স্বাস্থ্য সীমাবদ্ধ থাকছে না। তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরেও কিন্তু কৃষি, খাদ্য মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, তাদেরকে নিয়েও কিন্তু এই টোটাল ইকোসিস্টেমটাকে নিয়ে ভালো থাকতে হচ্ছে। আপনি এমনটি বলতে চান? জি, আমি এমনটি বলতে চাই। আসলে এই অ্যাপ্রোচটি কিন্তু বাংলাদেশের নতুন নয়। যে কথাগুলো আমরা আজকে আলোচনা করছি এটি নিয়ে আসলে আলোচনা চলছে অনেক আগে থেকেই। অনেকে এটাকে ওয়ান হেলথ অ্যাপ্রোচও বলে থাকেন। তো এই ওয়ান হেলথ অ্যাপ্রোচে দেখা যাচ্ছে যে অনেকগুলো মন্ত্রণালয় বা বিভাগ, অর্থাৎ শুধু স্বাস্থ্য বিভাগ নয়, ডাক্তার নয় বা শুধুমাত্র স্বাস্থ্যকর্মী নয়, ডাক্তারদের সাথে মনে করেন নার্স আছে, মেডিকেল টেকনোলজিস্ট আছেন বা আদার্স পিপল আছেন, যে হেলথ ওয়ার্কাররা রয়েছেন, নিউট্রিশনিস্ট, পুষ্টিবিদরা রয়েছেন। কিন্তু এটি সাফিসিয়েন্ট নয়, আমাদের কৃষি মন্ত্রণালয়ের সাপোর্ট নিতে হচ্ছে, কারণ তার সঙ্গে কীটনাশকের একটা সম্পর্ক রয়ে গেছে। আমাদের সেখানে শস্যের যে রোগগুলো রয়ে গেছে, নিরাপদ খাবারের বিষয়টি কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে অনেকখানি জড়িত। এরপরে দেখা গেল কীটনাশক যদি আমি একটি যুক্ত খাবার খাই তাহলে কিন্তু অনেক রোগ হয়। আপনি জানেন যে ইদানিং বাংলাদেশের নিরাপদ খাদ্য নিয়ে কিন্তু আন্দোলন চলছে, অনেক কথাবার্তা হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। এটি এই কারণে যে আমরা দেখছি যে রোগের প্রকোপ কিন্তু ব্যাপক হারে বাংলাদেশে বেড়ে গেছে। আমরা যারা চিকিৎসক, 10 বছর আগে আমরা যখন হাসপাতালে চাকরি করেছি আমরা কিন্তু এত রোগী দেখিনি। এখন কিন্তু অনেক রোগী, আপনি যদি আজকে ক্যান্সার রোগীর সংখ্যা পরিসংখ্যান নেন তাহলে দেখবেন ক্যান্সার রোগীর সংখ্যা কিন্তু বিপুল হারে বাড়ছে। তাহলে সংক্রামক রোগের সাথে সাথে অসংক্রামক রোগও কিন্তু বাড়ছে। আপনি দেখবেন যে হাইপারটেনশনের রোগী, আজকে বাংলাদেশে 4 কোটির উপরে প্রেশারের রোগী আছে, আজকে 1 কোটিরও অধিক কিন্তু ডায়াবেটিসের রোগী আছে বাংলাদেশে। তাহলে এই যে খাদ্য নিরাপত্তার যে জায়গাটা, নিরাপদ খাদ্যের যে জায়গাটা এবং নিরাপদ পানি বা বিশুদ্ধ পানির যে জায়গাটা, তো বলা হচ্ছে যে বাংলাদেশে আজকে ওয়াসার পানি যেটি, সেখানেও বিভিন্ন ধরনের কন্টামিনেশন পাওয়া যাচ্ছে। ইভেন কি এমনও বলা হয়েছে, সেটি কিছুটা দুষ্টামির সুরেই হয়তো আমি বলবো, যে কেউ বলেছেন যে ওয়াসার এমডি সাহেবের কাছে একজন পানি নিয়ে গিয়েছিলেন, ওয়াসার পানি, গিয়ে বলেন যেটা ওয়াসার পানি, আপনি এটা আমাদেরকে খেয়ে দেখান, কনফিডেন্স দেখান, যে ইয়েস, কনফিডেন্স বিল্ডিং একটা উদাহরণ আপনি আমাদের জনগণের সামনে উত্থাপন করেন। উনি কিন্তু খেতে সাহস করেননি। তো বিষয়টিকে কী বলছে, কেন তো যিনি ওয়াসার দায়িত্বে আছেন, একটি বিশুদ্ধ পানির দায়িত্বে যিনি আছেন, উনি সাহস করছেন না ওয়াসার পানি খেতে, তাহলে জনগণের কী অবস্থা? তাহলে এবং অনেকে বলছে, অনেক রিসার্চ ইদানিং বলছে যে আমরা যে মিনারেল ওয়াটার খাই, প্যাকেটজাত মিনারেল ওয়াটার খাই, সেখানেও কিন্তু কন্টামিনেশন আছে বিভিন্ন ফরম্যাটে। পিএফএসের কথা বলা হচ্ছে, আরও বিভিন্ন উপাদানের কথা বলা হচ্ছে। তাহলে আমি আজকে আমার খাবারকে নিরাপদ রাখতে পারছি না, সেখানে ভেজাল আছে এবং সেখানে আমরা ফর্টিফিকেশন করছি, সেখানে বিভিন্ন ধরনের আপনি দেখছেন যে ভোক্তা অভিযান পরিচালিত হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফুড গ্রেড কালারের বদলে আপনার ইন্ডাস্ট্রি গ্রেড কেমিক্যাল দেওয়া হচ্ছে খাবারের সাথে। তো এই খাবারগুলো যদি আজকে আমরা খাই তাহলে আমাদের ক্যান্সার হতে পারে, আমাদের আলসার হতে পারে, আমাদের অর্গান কিন্তু ড্যামেজ হচ্ছে, আমাদের শিশুরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা দেখছি যে শিশুদের কিডনি রোগ বাড়ছে, আমাদের ডায়াবেটিস হচ্ছে, ওবেসিটি হচ্ছে। তাহলে যে ফুড হ্যাবিট বা লাইফস্টাইলের যে বিষয়টি রয়ে গেছে, সেখানেও কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে আসলে নিয়ে আসতে হচ্ছে। কাজেই ওয়ান হেলথ অ্যাপ্রোচের একটি জায়গা হচ্ছে স্বাস্থ্য, একটি জায়গা হচ্ছে কৃষি, পরিবেশ, এছাড়া মৎস্য সম্পদ, প্রাণী সম্পদ এবং জলবায়ু সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, সবগুলোকেই আসলে সবগুলো ডিপার্টমেন্ট বলেন, মন্ত্রণালয় বলেন, সবাইকেই কিন্তু এখানে আসলে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমরা যেখানে কোনো একটি জায়গায় ব্রেক দিই, কোনো একটা জায়গায় যদি গ্যাপ দিই, তাহলে কিন্তু আমরা যারা মানুষ রয়েছে আমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হব। কাজে আমাদের সুস্বাস্থ্যের জন্য, আমাদের নিরাপত্তার জন্যই আসলে সবগুলো বিষয়কে নিয়ে কাজ করা প্রয়োজন। এখানে একটি বিষয় বোধহয় উল্লেখ করা জরুরি, সেটা হলো যে MR, মাইক্রোব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স, যেটা পোলট্রি মুরগি থেকে বা নানা সোর্স থেকে আপনার রেজিস্ট্যান্সগুলো তৈরি হচ্ছে। যে অ্যান্টিবায়োটিক এত বেশি পরিমাণ ব্যবহার করা হচ্ছে পোলট্রি মুরগি থেকে, যে আমরা তো আমাদের দেশে মানুষের জন্য পুষ্টির একটা সহজ উৎস হচ্ছে পোলট্রি মুরগি, এবং এটা কিন্তু মানুষ সহজে খাচ্ছে এবং সেখানে অ্যান্টিবায়োটিকের ব্যবহার হচ্ছে, সেই অ্যান্টিবায়োটিক মানবদেহে ছড়িয়ে পড়ছে। তার মানে আপনি এখন পোলট্রি ব্যবসায়ীরা তো পোলট্রি ব্যবসা করছে, তারা সহজে অ্যান্টিবায়োটিক দিয়ে একটা ছোটো মুরগিকে খুব সহজে বড় করছে, তো সেই মুরগি আবার মানুষ খাচ্ছে। তার মানে এই যে ট্রান্সমিশন হচ্ছে, এগুলোকে নিয়ে কী বলবেন? জি, ধন্যবাদ। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে এসেছেন। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা AMR খুবই একটা ভাইটাল টপিকস বর্তমান সময়ের জন্য। বড় বড় চিকিৎসা বিজ্ঞানীগণ, মানুষের বড় বড় চিকিৎসকগণ, খ্যাতনাম চিকিৎসকগণ কিন্তু কনসার্ন প্রকাশ করেছেন যে হসপিটালগুলোতে সবচেয়ে পাওয়ারফুল অ্যান্টিবায়োটিকটিও অনেকের ক্ষেত্রে কাজ করছে না। পরীক্ষায় দেখা যাচ্ছে যে সেটি রেজিস্ট্যান্ট।
তো এটি কেন হচ্ছে? এটা অনেকগুলো কারণে হচ্ছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে চিকিৎসকদের কারণে। চিকিৎসকদের কারণে বলতে অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, পোলট্রি একটি খাত আপনি যেটি বলেন সেটি আছে, কিন্তু একই সাথে আমি স্বাস্থ্য বিভাগের কথাও উল্লেখ করতে চাই যে যথেচ্ছাচার, স্বেচ্ছাচারিতা, অর্থাৎ একজন ফার্মেসি, একটা ওষুধের দোকান, আপনি জানেন যে বাংলাদেশে 50% ওষুধের দোকানের লাইসেন্স আছে বা সরকার অনুমোদন আছে, 50% সরকার অনুমোদন নাই। তো কেউ কেউ বলেন যে এখানে 1 লাখ ফার্মেসি আছে অনুমোদিত, আর 1 লাখ ফার্মেসি আছে অনুমোদন ছাড়া। কিন্তু সবচেয়ে বড় কথা, এটা অনুমোদিত হোক আর অনুমোদন ছাড়াই হোক, তারা কিন্তু কোনো প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ দিচ্ছেন জনগণকে। তারা ব্যথার ওষুধ দিচ্ছেন, এবং যারা দীর্ঘদিন ব্যথার ওষুধ ব্যবহার করার কারণে অনেক রোগী, অনেক মানুষ কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন। এবং এই যে সামান্য সর্দি কাশি জ্বর, ডাক্তারের কাছে যেতে হবে, 500 টাকা ভিজিট দিতে হবে, উনি কিছু পরীক্ষা দিবেন, এই ভয় দেখিয়ে অনেকেই পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক বিক্রি করছেন। ফলে এই জায়গাটিতে এক ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, কিন্তু জি এএমআর হচ্ছে। আর আরেকটি ভিন্ন প্রসঙ্গ চলে আসছে আমাদের এই যে পশু এবং পরিবেশ থেকে, যেটি আপনি বললেন যে আমাদের যে পোলট্রি ব্যবসায়ী যারা রয়েছেন বা পশু ব্যবসায়ী যারা রয়েছেন, তারা কি করছেন, তাদের পশু বা পাখি যেটি রয়েছে তাদেরকে রোগমুক্ত রাখার জন্য তারা হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন, এবং সেটিকে যে ফরম্যাটে ব্যবহার করার কথা, একজন পশু চিকিৎসক বা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে যেভাবে ব্যবহার করার কথা, উইথ সায়েন্স, যে কথাটা এখানে বারবার বলা যায়, স্ট্যান্ড উইথ সায়েন্স, অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার করার কথা, সেটি হচ্ছে না, বরং এখানে স্বেচ্ছাচারিতা বা যথেচ্ছাচার হচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক রেসিডিউ রয়ে যাচ্ছে, প্লাস এখানে যেটি হচ্ছে যে তার এমনভাবে ব্যবহার করা হচ্ছে যে সেখানে বিভিন্ন ধরনের জীবাণু রেজিস্ট্যান্ট ডেভেলপ করে যাচ্ছে, এবং অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকে, একটি পাওয়ারফুল অ্যান্টিবায়োটিকে একটি নির্দিষ্ট জীবাণু আর কাজ করছে না, রেজাল্ট আসছে না। ফলে আমি যদি সেই অ্যান্টিবায়োটিক দেই, তাহলে ওই জীবাণু আর ধ্বংস হচ্ছে না, জীবাণু মারা যায় না। এখন যদি দেখা যায় যে ওই জীবাণু দ্বারা একজন ব্যক্তি আক্রান্ত হন যখন উনি খাবারটা খেলেন, বা অন্যভাবেও যদি এটি আসে, যিনি এটাকে হ্যান্ডেল করছেন তার কাছেও হতে পারে, যিনি এখানে টেক কেয়ার করছেন, অর্থাৎ যিনি ব্যবসায়ী এবং ওই ফার্মে যারা কাজ করেন, তাদের মধ্যে এটি ছড়াতে পারে বিভিন্নভাবে। জুনোটিক ডিজিজের কথা বলা হচ্ছে, জুনোটিক ডিজিজ, হ্যাঁ, বিভিন্নভাবে বলা হচ্ছে। তো এটি যদি ছড়িয়ে যায়, তাহলে অলরেডি একটি জীবাণু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, সেটি যদি আক্রমণ করে একজন মানুষকে, তাহলে দেখা যাবে খুব সাধারণ সর্দি কাশি হাঁচিতেও কোনো অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না। তো ভয়টি হচ্ছে এখানেই, এবং অলরেডি বাংলাদেশ কিন্তু সাফার করছে। কাজে এই জায়গাটায় জনসচেতনতা তৈরি করা দরকার, এবং সরকারকেও উদ্যোগ নিতে হবে, রেগুলেটরি বডি তৈরি করতে হবে যারা এই বিষয়গুলোকে সুপারভাইজ করবেন, যাতে অ্যান্টিবায়োটিক ব্যবহারে, সেটি পোলট্রি ফার্মেই হোক আর ফার্মেসিগুলোতেই হোক, যেন যথেচ্ছাচার না হয়, স্বৈরাচারী মনোভাবকে পোষণ করতে না পারে, বরং বিজ্ঞানসম্মতভাবে পশু পাখির জন্য চিকিৎসকরা যেভাবে বলছেন আর মানুষের জন্য চিকিৎসকরা যেভাবে বলছেন, প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ যেন বিক্রি না হয়, এই জায়গাগুলোতে গুরুত্ব আরোপ করে। এই জায়গাটাকে গুরুত্ব না আরোপ করা না হলে আমরা আসলে একটি ভয়ঙ্কর বিপদের দিকে ক্রমাগত ধাপিয়ে এগিয়ে যাচ্ছি। আপনি জুনোটিক ডিজিজের কথা বললেন, আমি এতে প্রসঙ্গে আসতাম যে প্রাণী দেহ থেকে যে রোগগুলো আমাদের ছড়ায়, যেমন জলাতঙ্ক, এটা প্রাণী থেকে ছড়ায়, অ্যানথ্রাক্স, নিপার কথা আপনি বলেছেন, বার্ড ফ্লুর কথা আপনি বলেছেন, তারপরে আরও যদি নতুন কিছু আসে জুটে বসে, তো এগুলোর জন্যই তো বলা হচ্ছে যে ওয়ান হেলথ অ্যাপ্রোচ, যে আমরা মানুষ এবং প্রকৃতি সবাইকে নিয়ে আমাদের ভালো থাকতে হবে। তাহলে এই আমাদের সবার জন্য যদি এই ওয়ান হেলথ অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা আমাদের দর্শকদের জন্য একটু বুঝিয়ে বলতেন যে ওয়ান হেলথ অ্যাপ্রোচ জিনিসটা আসলে কি? জি, ধন্যবাদ। খুবই চমৎকার একটি বিষয়, এবং এবারের যে স্বাস্থ্য দিবসের যে থিম, সেটি হচ্ছে যে টুগেদার উইথ দ্য হেলথ এবং স্ট্যান্ড উইথ সায়েন্স, যে কথাটি বলা হচ্ছে, যে আসলে এটি কি শেষ হচ্ছে গিয়ে ওয়ান হেলথ অ্যাপ্রোচে। তো এর মৌলিক বিষয় হলো যে আমাদের সকল কাজের লক্ষ্য কিন্তু মানে জনস্বাস্থ্য নিরাপদ করা, মানুষের স্বাস্থ্যের নিরাপত্তা খেয়াল করা। তো এর সঙ্গে যতগুলো বিষয় ইনভলভ, যেমন আমরা একটা আমাদের ট্রিটমেন্ট মেডিকেল সায়েন্সে অনেকগুলো বিষয় আছে, যেমন কিউরেটিভ পার্ট, প্রিভেন্টিভ পার্ট, প্রমোটিভ পার্ট, এই জায়গাগুলো। তো ওয়ান হেলথ অ্যাপ্রোচের বিষয় হলো যে এমনভাবে এটাকে ডিজাইন করা যাতে পরিবেশ এবং এই যে পশু পাখি যেটি রয়েছে, অর্থাৎ পশু পাখির যে জায়গাটি রয়েছে তাদের থেকে কিছু রোগ আসছে, পরিবেশগতভাবে কিছু রোগ আসছে, এবং এটি এফেক্ট করছে মানুষকে। পরিবেশে যদি দূষণ হয়, অর্থাৎ খাবার, পানি এবং বাতাস, যেমন আমি যদি বাতাসের কথা বলি, তাহলে কিন্তু বাতাসের আজকে যে বায়ু দূষণ হয়, আপনি জানেন যে ঢাকা সিটি কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট পলিউটেড পলিউটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এই যে ঢাকা সিটিতে যে বায়ু দূষণ,
তাহলে কিন্তু এটির এফেক্টেড কিন্তু সবাই হচ্ছে। নির্দিষ্ট আমার কোনো রোগ থাকতে হবে ব্যাপারটি এরকম নয়, বরং এই শহরে চলাচল করলেই আমি আসলে রোগাক্রান্ত হচ্ছি। অর্থাৎ এই যে শ্বাসকষ্টের যে বিষয়টি রয়েছে, অ্যাজমা বলা হচ্ছে, সিওপিডি বলা হচ্ছে, বিভিন্ন রোগের নামকরণ করা হচ্ছে, তাহলে ডাস্টের কথা বলা হচ্ছে। তাহলে আমি যখন একটি এই যে ইন্ডাস্ট্রিয়াল যে ডাস্টগুলো রয়েছে বা ধুলাবালির যে কথাগুলো বলা হচ্ছে, এই যে আমাদের গাড়িগুলো চলছে, মেয়াদবিহীন গাড়িগুলো চলছে, তাদের যে কার্বন পার্টিকেল যে তারা যে এমিট করছে, এই যে অর্থাৎ অনেকভাবে যে আমাদের বায়ু দূষণ হচ্ছে, তাহলে সেই বায়ু দূষণটা আমাদের শরীরকে, আমাদের পুরো জেনারেশনকে, সকল মানুষকে ইনভলভ করছে। নোবডি ইজ স্পেয়ার্ড। কেউ কিন্তু এটা থেকে বেঁচে নেই। যিনি ঘরে আছেন, যিনি বাইরে আছেন, যিনি স্কুলে যাচ্ছেন, যিনি মাদ্রাসায় যাচ্ছেন, যিনি কলকারখানায় যাচ্ছেন, নোবডি ইজ ইমিউন, নোবডি ইজ সেফ। কারণ আপনাকে তো শ্বাস নিতে হবে এবং এই বাতাসটা হচ্ছে পলিউটেড। আজকে আমাদের পানির কথা একটু আগে আলাপ করেছি যে পানিতে বিভিন্ন ধরনের কন্টামিনেশন। তো পানিবাহিত রোগ কিন্তু এটি একটি দিক, যে আমাদের আমরা বিভিন্ন কন্টামিনেশনের কথা বলছি, পিউরিফিকেশনের পরেও বাংলাদেশি স্ট্যান্ডার্ডের কথা বলছি, কিন্তু এর বাইরে যারা পেরিফেরিতে যারা আছেন, দুর্গম এরিয়া যারা আছেন বা প্রান্তিক অঞ্চলে যে সমস্ত মানুষরা রয়েছেন, তাদের কিন্তু ডায়রিয়ার প্রকোপ অনেক বেশি, কলেরার প্রকোপ বেশি, টাইফয়েডের প্রকোপ বেশি। এগুলো কিন্তু পানিবাহিত রোগ। যে আজকে যদি আমি পানিকে সেফ করতে না পারি, বাংলাদেশে কিন্তু ডায়রিয়ার যে একসময় মহামারী হতো, গ্রামের পর গ্রাম কিন্তু মানে মানুষ মারা যেতেন, অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ মারা গেছেন, মহামারী হয়েছে, কলেরার মহামারী হয়েছে, বসন্তের মহামারী হয়েছে, এবং গ্রামের পর গ্রাম পরিষ্কার হয়ে গেছে, মানুষ মরে। তাহলে এই জায়গাটা কিন্তু বাংলাদেশের স্বাস্থ্যখাতে একটা উল্লেখযোগ্য সাকসেস আছে, সাফল্য আছে। কিন্তু এখন আবার আমরা নতুন করে কিন্তু সেই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছি। সেই পানিবাহিত রোগের কথা আসছে, পানির ভিতরে আধুনিক চ্যালেঞ্জগুলো আসছে, যে পিউরিফিকেশনের জায়গাটাই কিন্তু আমরা আসলে সেই চ্যালেঞ্জকে পুরোপুরি সামর্থ্য হচ্ছি না। এরপরে খাবারের ভেজালের কথাটি আসছে, নিরাপদ খাদ্যের আলোচনাটি আসছে, ফাস্ট ফুডের কথা আছে, তাহলে আমাদের ফোর্টিফিকেশনের কথা আসছে, বিভিন্ন ধরনের খাবারটাকে টেস্টি করতে গিয়ে সেটাকে আসলে আরেকটি রোগ তৈরি করে দিচ্ছি আমরা। তো এইভাবে বিভিন্নভাবে দেখা যাচ্ছে। তো এটি হলো পরিবেশের প্রভাব, এটি কিন্তু আপনার পশু পাখির উপরে প্রভাব ফেলছে। এই যে জলবায়ুর পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ, ফলে দেখা যাচ্ছে আপনার অতিবৃষ্টি হচ্ছে। তাই জলাবদ্ধতা যখন হয়, সেখানে কিন্তু ডেঙ্গুর মহামারীর বিষয়টি চলে আসে। আবার বন্যজনিত অনেকগুলো রোগের বিষয় আছে, অতিবৃষ্টি থেকে অনেকগুলো রোগের বিষয় আছে, খরা থেকে অনেকগুলো রোগের বিষয় চলে আসে। তাহলে আমরা বলছি ডেঙ্গুর কথা, আমরা বলছি চিকুনগুনিয়াতেও কিন্তু অনেক মানুষ মারা গেছে। 2023-এ কিন্তু অসংখ্য মানুষ, প্রায় 3 লক্ষের উপরে অধিক মানুষ এফেক্টেড হয়েছে এবং অনেক মানুষ মারা গিয়েছে। 2026-এ এসেও কিন্তু আমরা দেখেছি যে অনেক নিউজ হচ্ছে যে ডেঙ্গুতে মারা যাচ্ছে। তাহলে এই জায়গাগুলোতে কিন্তু আমাদের যে পশু পাখির যে বিষয়টি এবং পরিবেশের যে বিষয়টি, জলবায়ু পরিবর্তনের যে বিষয়গুলো, এগুলোকে আমার যে চ্যালেঞ্জগুলো, আমরা কাজ করছি না, তাহলে আমরা কাজ করছি, কিন্তু বাট আমাদের আরও বেশি কাজ করা দরকার। এই জায়গাটি হচ্ছে ফোকাস। এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কাজটি করছে, এটিকে সামনে নিয়ে আসছে, এটিকে হাইলাইট করছে। আমরা কাজ করছি, বাট দিস ইজ নট সাফিসিয়েন্ট। আমাদের আরও বেশি কাজ করা দরকার, কারণ অল প্যারামিটার্স বলছে যে আমরা যে এফোর্টটা দিচ্ছি, এটা আসলে যে আসন্ন বিপর্যয়কে সামাল দিতে পারছে না। আমরা যে একটি বিপর্যয়ের মধ্যে দিয়ে চলছি, এটিকে কভার করতে পারছে না। ফলে এটিকে কিন্তু শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্যই কিন্তু এই থিমটিকে নেওয়া হয়েছে। তার মানে কি, উন্নত বিশ্বেও এই চ্যালেঞ্জটি তারা ফেস করছে বিভিন্ন অন্য ফরম্যাটে। আমরা হয়তো তৃতীয় বিশ্বের একটি দেশ, একটি দরিদ্র দেশ, আমরা আমাদের মতো করে এক ধরনের ফরম্যাটে এই প্রবলেমটাকে ফেস করছি। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার থিমটি কিন্তু সারা বিশ্বের জন্য। তাহলে আফ্রিকাতে যারা রয়েছে বা এশিয়ার অন্যান্য যারা দরিদ্রবিত দেশগুলো সেখানে যারা রয়েছে, বা আপনি ইউরোপ আমেরিকার কথাও যদি বলেন, সেখানেও কিন্তু একই ধরনের চ্যালেঞ্জ রয়েছে। যেমন আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি যে কোভিডে এসে কী দেখলাম আমরা। কোভিডে এসে আমরা প্রথম ভয় পেলাম কি, আমাদের আইসিইউ নাই, আমরা গণহারে মারা যাব। ইউরোপ আমেরিকা সেফ কেন? সেখানে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা আছে। কিন্তু কি দেখা গেল, উল্টো, যে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোই জোড়াতালি দিয়ে যে তাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেখানেই বরং মানুষ সেফ, বরং ইউরোপ আমেরিকাতেই গণহারে মানুষ মারা যাচ্ছে। কেন? সেখানে দেখা যাচ্ছে অবেসিটি অনেক বেশি, এবং প্রকৃতির সাথে, পরিবেশের সঙ্গে তাদের সম্পর্ক দুর্বল, বা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। ফলে দেখা যাচ্ছে কিন্তু সেখানে কোভিড আক্রান্ত অল্পতেই মানুষ মারা যাচ্ছেন, এবং তাদের আইসিইউ কিন্তু তাদেরকে সেই ব্যাকআপটা দিতে পারে না, বরং ডেথ রেট সেখানে বাংলাদেশের মতো এই তৃতীয় বিশ্বের দেশগুলোর তুলনায় অনেক বেশি। তাহলে এক একটি দেশে আমাদের এই যে বিশ্ব স্বাস্থ্য দিবসের যে থিম, এটি কিন্তু এক এক স্পেকট্রামে নিয়ে আসে, কিন্তু মূল কথাটা কিন্তু সেম, যে মানুষের স্বাস্থ্য, পশু পাখির স্বাস্থ্য, এবং পরিবেশটাকে সুন্দর রাখা, নিট অ্যান্ড ক্লিন রাখা। পরিবেশের তার স্বাস্থ্য হয় না, বাট পরিবেশটাকে তার স্ট্যান্ডার্ড, পরিবেশের যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে তাকে তার স্ট্যান্ডার্ডে রাখা, সেটি যেন জনস্বাস্থ্যের জন্য হুমকি না হয়, যেটি জনস্বাস্থ্যের জন্য ইতিবাচক হয়, কল্যাণকর হয়, সেই জায়গাটাকে এনশিওর করা। তাহলে আমরা দেখলাম যে আমাদের জলবায়ু পরিবর্তন, বন্যা, গরম, মশাবাহিত রোগ, এই সবগুলোর জন্যই কিন্তু আমাদের ওয়ান হেলথ অ্যাপ্রোচ আমাদেরকে সাহায্য করতে পারে।
তাহলে আমরা সামগ্রিক ভালো থাকি। আমরা কিন্তু আমাদের স্কুল, মিডিয়া, কমিউনিটি পর্যায়ে আমাদের যে বিজ্ঞান ভিত্তিক, যে বিজ্ঞানকে অস্বীকার করলে আমরা বিপদে পড়ছি, এই যে অ্যাওয়ারনেস, যে বিজ্ঞানকে আসলে অস্বীকার করার উপায় নেই, বিজ্ঞানকে অস্বীকার করলে আমরা বিপদে আরও বেশি করে পড়ব, এই অ্যাওয়ারনেসটুকুকে আমরা আমাদের স্কুলে, মিডিয়ায়, সব জায়গায় ছড়িয়ে দিতে পারি। অবশ্যই, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্ট্যান্ড উইথ সায়েন্স যে কথাটি বলা হয়েছে, এই কথাটি কেন আসলো? তো বাংলাদেশ সহ সারা বিশ্বেই মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন এবং ফলস ইনফরমেশন, অর্থাৎ ভুল তথ্য, গুজব এবং কুসংস্কার, এই জায়গাগুলো কিন্তু স্বাস্থ্যকে ব্যাপকভাবে প্রভাবিত করে। যেমন আমি সম্প্রতি একটি গল্প শুনছিলাম, কথা বলছিলাম, গল্প নয়, যে সত্যি ঘটনাই বলছি, যে আমি একজনের সাথে কথা বলছিলাম, তার এক বাচ্চা অসুস্থ, উনি বললেন যে তার হাম হয়েছে আর কি। তো প্রথম দিকে বলা হলো গ্রামের ভাষায় একে নুনতি বলা হচ্ছে, তো স্থানীয়ভাবে চিকিৎসা চলছিল। তো একজন মুরব্বী তিনি বলেন, অর্থাৎ মেয়ের মা অথবা ছেলের মা, অর্থাৎ বাচ্চার নানি বা দাদি হবেন, ইনি বলছেন যে ওকে কোনো চিকিৎসা লাগবে না, একে তুমি এক জায়গায় আইসোলেট করে রাখো, ঠিক হয়ে যাবে। তো উনি কিন্তু আর ডাক্তারের কাছে যেতেও বাধা দিচ্ছেন। আইসোলেশন একটা কাজ, ঠিক আছে, কিন্তু তার কিন্তু আসলে এখন দেখা যাচ্ছে সেই বাচ্চাটি, উনি আমাকে পরে বললেন যে বাচ্চাটি খেতে পারছে না, মুখে সারা শরীরে র্যাশ উঠে গেছে, তার জ্বর অনেক বেশি। তাহলে আপনাকে কিন্তু, আপনি যদি বিজ্ঞানের সাথে না চলেন, আপনি যে বাচ্চাটিকে অ্যাসেস না করেন, তার আসলে একটা কাজ করলে হবে না, বা তার ওভারঅল ম্যানেজমেন্ট, ওভারঅল ট্রিটমেন্ট দরকার ছিল অ্যাকচুয়ালি। এবং আমরা দেখছি যে অনেক বাচ্চা কিন্তু মারা যাচ্ছেন এখন, হামে আক্রান্ত অনেক বাচ্চা মারা গেছেন, শতাধিক মারা গেছেন। তাহলে এটি কেন হলো? এই যে আমাদের যে থিমটি আসলে এই জায়গাটায় খুব ইম্পর্ট্যান্ট, এবং যে প্রশ্নটি আপনি এখন করেন এই জায়গাটা, এই বিষয়টি এখানে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, কারণ আমরা জনসচেতনতা তৈরি করতে পারিনি। তাহলে আজকে আমরা স্কুল, কলেজে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বা মিডিয়ার মাধ্যমে যদি আমরা এই মানুষকে ইনফরমেশনটি দিতে পারি যে হামকে কীভাবে প্রিভেন্ট করতে হবে, হাম হয়ে গেলে আমাকে কী করতে হবে, কোথায় যেতে হবে, এই জায়গাগুলো আমরা ডিজাইনেট করতে পারিনি, মানুষকে ডিসপার্স করতে পারিনি, তাকে নলেজটাকে দিতে পারিনি। অর্থাৎ পিপল এডুকেশন যেটাকে বলা হচ্ছে, পাবলিক এডুকেশন যেটাকে বলা হচ্ছে, মানে আমি মানুষকে শিক্ষা দিব, মানুষকে জানাবো, ইনফরমেশন দিব, এই জায়গাটিতে একটা বড় গ্যাপ রয়ে গেছে। কিন্তু এই জায়গাটি কিন্তু ফাঁকা থাকেনি, এখানে ভুল ইনফরমেশন ঢুকেছে, এখানে পুরনো ইনফরমেশন ঢুকেছে, এখানে কুসংস্কার ঢুকে গেছে। কুসংস্কারকে কাজে আমি আমার ইনফরমেশনটা দেইনি, আমি মনে করছি না কিছু হবে না, এটি আসলে ঠিক নয়। সেখানে তো আগে থেকে ইনফরমেশন আছে, এবং সেটা হচ্ছে ফলস ইনফরমেশন, সেটি অবৈজ্ঞানিক ইনফরমেশন। সেটি অনেক আগে, যখন কিছুই ছিল না, ডাক্তার ছিল না, তখন হয়তো কেউ একটা কাজ করে হয়তো একজনকে সেভ করতে পারছে, উনি মনে করছেন যে এটি হয়তো একমাত্র উপায় এই বাচ্চাটাকে সেভ করার বা কোনো একটি রোগ থেকে বেঁচে থাকার উপায়। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা ওটি আসলে একটি অবজারভেশন ছিল, কিন্তু অসংখ্য মানুষের জন্য ওই অবজারভেশনটি সঠিক নয়। তো কিন্তু বিজ্ঞানীরা কী করেন? তারা লার্জ স্কেল স্যাম্পল নিয়ে কাজ করেন এবং অসংখ্য ট্রায়াল দেন। তারা ট্রায়াল দিয়ে একটা শর্ট একটা জায়গায় আসেন, ইয়েস দিস প্রসিডিউরস আর সেফ, এই কাজগুলো করলে এই রোগ থেকে সহজে আমরা মুক্তি লাভ করতে পারবো। এটাই হচ্ছে বিজ্ঞান ভিত্তিক তথ্য। এই জন্যই বলা হচ্ছে স্ট্যান্ড উইথ সায়েন্স, যে আপনি কোনো একটা ইনফরমেশন না বা একটা তথ্য নয়, বরং সকল মানুষ থেকে বা অসংখ্য মানুষ থেকে ইনফরমেশন নিয়ে, কালেকটিভ ইনফরমেশন নিয়ে, সেখান থেকে আপনি গবেষণা করে বিশেষ কিছু তথ্যকে একত্রিত করবেন, যেটি কিনা আসলে জীবনের জন্য সহায়ক মানুষকে বাঁচাতে পারে। এখন এর মধ্যে কিছু আছে লাইফস্টাইল রিলেটেড ইনফরমেশন। তো সেই ইনফরমেশন যদি আমি স্কুলের বাচ্চাকে দিই, তাকে যদি বলি যে ইয়েস প্রতিদিন 1 ঘন্টা হাঁটা ভালো, তাহলে এটি কিন্তু তার জীবনযাত্রাকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। তাকে যদি বলে যে ব্যায়াম করার স্বাস্থ্যের জন্য ভালো, তাকে যে খাবারের বিষয়টি বলে যে অতি ভোজন এবং অবেসিটি, এটা কিন্তু ভালো না, এটা খারাপ না। হ্যাঁ, বাচ্চা খাচ্ছে না বলে কিন্তু বাচ্চাকে খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, খেতে খেতে বাচ্চা ফুটবলের মতো গোল হয়ে গেছে, তাও মা বলছেন যে বাচ্চা খায় না। ঠিক আছে, তো এই জায়গাটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যে আমি কতটুকু একজন বাচ্চাকে খাওয়াবো, তাকে কতটুকু খেতে হবে এবং খাবারের মধ্যে কী কী উপাদান থাকতে হবে। তাহলে আমাদের বাচ্চারা দেখা যাচ্ছে তারা অবেস হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, বাট তাদের রোগও বাড়ছে পাল্লা দিয়ে। তাহলে আগে আমরা জানতাম যে অপুষ্টিজনিত রোগ বা মানে খেতে না পেয়ে রোগ হচ্ছে, এখন খাচ্ছে, ওভারফিডিং হচ্ছে, বাট তার যে প্রপার নিউট্রিয়েন্টস পাওয়ার কথা ছিল, পুষ্টির উপাদান পাওয়ার কথা ছিল, সেটি হচ্ছে না। উনি হয়তো নির্দিষ্ট হয়তো কার্বোহাইড্রেট বা সামথিং এই জাতীয় কিছু হয়তো উনি খাবার খাওয়াচ্ছেন, কিন্তু তার সুস্বাস্থ্যের অধিকারী হওয়াটা আর মোটা হওয়াটা কিন্তু এক না। কাজে এই জায়গাটিতে আমাদের ইনফরমেশন দরকার। অর্থাৎ লাইফস্টাইল রিলেটেড ইনফরমেশনগুলো আমাদের ছোটোবেলা থেকে যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু আমরা একটি বাচ্চাকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু আমরা বাঁচিয়ে দিচ্ছি এবং একটি সুস্থ এবং ভবিষ্যৎ প্রজন্ম আমরা গড়ে তুলছি। আমরা যদি ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দুর্বল হয়, রোগাক্রান্ত হয়, আপনি যদি আজকে সার্ভে করেন, আজকে যদি দেখেন প্রচুর বাচ্চা অসুস্থ এবং তারা জানেও না যে তাদের কী করতে হবে। কাজেই এখন একটি বাচ্চা আবদার করছে তাকে ফাস্টফুড খেতে হবে, কিন্তু এখন এই বিষয়টা কেন আসছে? খাবারটা টেস্টি, ইটস ওকে, কিন্তু তাকে তো ইনফরমেশনটা দেওয়া হয় নাই যে এই খাবারটা টেস্টি, বাট ইট ইজ নট গুড ফর ইউর হেলথ, এটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো নয়, ইউ মাস্ট স্টপ ইট।
এখানে কি রাষ্ট্রীয়ভাবে কাউকে বলা হচ্ছে যে এই খাবারগুলো আসলে বাচ্চাদের জন্য নিরাপদ নয়? তাহলে আমরা অনেক কিছুই কিন্তু আমাদের ভোট দেওয়ার সময় বলছি যে বয়স কিন্তু সেফর 18 হইতে হবে বা 21 হইতে হবে, এই যে বিভিন্ন যে বিষয়গুলো আছে। তাহলে আমরা কিন্তু একটা বার দিয়ে দিচ্ছি, বিয়ে করার সময় বলে দিচ্ছি যে তোমাকে একটা বার থাকতে হবে, যে 18 বছর বয়স হইতে হবে, না কিন্তু বিয়ে দেওয়া যাবে না, এটাকে বাল্য বিবাহ বলে। তাহলে আমরা খাবারের ক্ষেত্রে কিন্তু কোনো রেস্ট্রিকশন দিচ্ছি না। তাহলে একটা বাচ্চা কি খেতে পারবে? যেমন আমরা বলছি যে আপনার ডিভাইস এডিকশন, এই জায়গাটা, তাহলে এই জায়গাটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের বার এখন কিন্তু বিজ্ঞানীরা সচেতন করছেন। তাহলে স্ক্রিন এডিকশন ডেভেলপ করে গেছে বাচ্চাদের, তাদের ভীষণ নষ্ট হচ্ছে, তারা আজকে মাঠে খেলতে যায় না, ফলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। তাহলে এই জায়গাটিতে এই যে স্ট্যান্ড উইথ সায়েন্স, তার ভবিষ্যতের জন্য, তার স্বাস্থ্যের জন্য কোন কোন কাজগুলো তাকে হেল্প করে, তার খেলাধুলা করা উপর দরকার, তাকে বিশুদ্ধ পানি সেবন করতে হবে, তাকে নিরাপদ খাদ্য খেতে হবে, এই যে জায়গাগুলো, এবং তাকে যেখানে আপনার সাউন্ড পলিউশন আছে, যেখানে এয়ার পলিউশন আছে, এই জায়গাগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। আমরা আজকে স্কুল বানাতে দিচ্ছি, স্কুলে কোনো খেলার মাঠ নাই, একটা ছোট একটা বাচ্চায় একটা করিডোরের মধ্যে খেলাধুলা, কিংবা বছরে একবার একটা কোনো একটা মাঠে গিয়ে খেলার আয়োজন করা হচ্ছে, বাচ্চারা ওই একদিন মাত্র খেলে, আর অন্য সবসময় তার একটা বিল্ডিংয়ের মধ্যে 1-2টা ফ্লোরের মধ্যে কনফাইন্ড। তো এখান থেকে আপনি সুস্থ প্রজন্ম কীভাবে আশা করেন? তো এই জায়গাটাতে আমাদের কাজ করা দরকার, এবং সরকারকে, জনগণকে এই জায়গাটাকে একত্রিত হতে হবে, যাতে করে আমরা একটি সুস্থ এবং সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে পারি। এবং এই কারণেই যে প্রশ্নটি আপনি করলেন যে আসলে স্কুল, কলেজে সব বিভিন্ন প্রতিষ্ঠানে যে আমরা যদি নলেজ ডিস্ট্রিবিউশন করি, নলেজ এবং পাবলিক এডুকেট করি, তাহলে ইট উইল বি এ গ্রেট হেল্প ফর আওয়ার নেশন। বিজ্ঞানের পক্ষে, ডেফিনেটলি বিজ্ঞানের পক্ষে, বিজ্ঞানসম্মত জীবনযাপন পদ্ধতির পক্ষে। জি অবশ্যই। জি, তাহলে বাংলাদেশে ভবিষ্যতের জন্য এই যে হাম বা করোনা বা ডেঙ্গু যেভাবে দুদিন পর পর এক একটা নামে আসে, এগুলি যেন না আসে, সেটার জন্য আর কি কি পরামর্শ আপনি আমাদের দর্শকদের জন্য বা সাধারণ মানুষের জন্য বলতে চান? জি, ধন্যবাদ জানাচ্ছি, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে যে কথাটা আমি একটু আগেই বলছিলাম যে আসলে আমাদের ভুক্তভোগী কারা? ভুক্তভোগী আমরা, আমাদের সাধারণ জনগণই কিন্তু মেইন সাফারার। কাজে আবার যদি আমি ইনফরমেশনটি জানি, আমি যদি বিজ্ঞানের সাথে পথ চলি, তাহলে সবচেয়ে বেশি উপকৃত কারা হবেন? এই সাধারণ জনগণ, আমরাই উপকৃত সবচেয়ে বেশি হব। এবং সকল কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে আমাদের, অর্থাৎ সাধারণ জনগণকে লক্ষ্য করেই, এবং আমাদের সুস্থতাই আসলে সবার আগে কাম্য। কাজেই ওয়ান হেলথ অ্যাপ্রোচ বা এবারের যে বিশ্ব স্বাস্থ্য দিবসের যে থিম, যে স্ট্যান্ড উইথ সায়েন্স টুগেদার ফর হেল্প, এই যে কথাটি বলা আছে, তাহলে আমরা পরস্পরকে হেল্প করব। অর্থাৎ আমরা শুধু শ্রেণী পেশায় যারা আছি, আমরা নিজের জন্য নই, বরং বলা হয় যে মানুষ নিজের জন্য না বেঁচে এবং অন্যের জন্য বাঁচুন। তাহলে অন্যের জন্য যে বাঁচার যে বিষয়টি, সেখানে আমরা বিভিন্ন শ্রেণী পেশা রয়েছেন, তাদেরকে আমরা হেল্প করব, ইনফরমেশন শেয়ার করব। একই সঙ্গে বিজ্ঞানভিত্তিক যে তথ্য রয়েছে, অর্থাৎ সুস্থতার যে বিজ্ঞান রয়েছে, সেটিকে আমরা ফলো করব। যেমন আমরা খুব সহজভাবে বলতে পারি যে আমরা যদি প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটি, সেটি আমার স্বাস্থ্যের জন্য ভালো। আমরা যদি প্রতিদিন একটা পর্যাপ্ত পরিমাণ পানি পান করি, বিশুদ্ধ পানি সেবন করি, সেটি কিন্তু অনেক রোগ আমাদেরকে হওয়া থেকে প্রিভেন্ট করে। আমরা এই যে বিভিন্ন মশলাদার খাবার খাই, আমরা অতিরিক্ত লবণ সেবন করি, আমরা ভেজাল খাবার খাই, এবং আমাদের অনেক খাবার খাই যেগুলোতে রঞ্জক পদার্থ, তার ডাই, অর্থাৎ বিভিন্ন ধরনের কালারিং এজেন্ট দেওয়া থাকে, এগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, এগুলো কিন্তু সম্পূর্ণটাই আমার নিজের হাতে। আমি ডিসিশন নেই যে এই সফট ড্রিঙ্কসকে আমি খাবো কিনা, আমি ডিসিশন নেই এই ফাস্ট ফুড আমি খাবো কিনা, আমি সিদ্ধান্ত নেই এই যে আজকে পোলাও, কোরমা, বিরিয়ানি বা এই যে রিচ ফুড, এটি আমি খাবো কিনা। এই সিদ্ধান্ত কিন্তু আমরা নিজেরা নেই। কাজে আমরা যারা সাধারণ জনগণ রয়েছে, আমরা যারা সাধারণ মানুষ রয়েছে, আজকে আমাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয় রয়েছে যে আজকে আমি আমার একটি সুন্দর ভবিষ্যৎ চাই কিনা, সুন্দর ভবিষ্যৎ চাই কিনা, আমার একটি সুস্বাস্থ্যকর জীবন চাই কিনা। একই সাথে শুধু আমার জীবন নয়, আমার ভবিষ্যৎ বংশধর, অর্থাৎ আমার যে সন্তান রয়েছে, আমার যে বন্ধুবান্ধব রয়েছে, আমার যে প্রিয়জন রয়েছে, তাদের সুস্বাস্থ্য রক্ষা করার জায়গাটিও আমার। তো এই জায়গাটিতে একটি হলো লার্নিং, একটি হলো বিজ্ঞানের সাথে পথ চলা, একই সঙ্গে কিন্তু পরিবেশ দূষণের যে জায়গাটি, তো পরিবেশ দূষণের একটি বড় অংশ যেমন সরকার জড়িত, একটি অংশ কিন্তু আমরা সাধারণ মানুষরাও জড়িত। যেমন আমরা পলিথিন ব্যবহার করি, এগুলো আমরা যে যত্রতত্র ফেলে দিই এবং জায়গাগুলোকে নোংরা করি। কাজে নিটনেস, ক্লিনলিনেস, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা, এই জায়গাটিকে কিন্তু এই জন্য ইসলামে কিন্তু বলা হয় যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাহলে আমরা যদি এই যে পরিবেশ দূষণকে প্রিভেন্ট করতে পারি, তাহলে পরিবেশ দূষণ থেকে আমাদের যে রোগগুলো আছে, এগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। আমাদের যে পশু পাখি রয়েছে, আমাদের ঘরে অনেকে কিন্তু বিড়াল রয়েছে, কারো ঘরে কুকুর রয়েছে। এছাড়া যারা গ্রাম অঞ্চলে যেটি হয় যে গরু থাকে, ছাগল থাকে, অনেকে পোলট্রি ফার্ম আছে, বাসায় হাঁস মুরগি পালন করেন, এই জায়গাটিতেও আমাদের সতর্ক থাকা প্রয়োজন, কারণ অনেকগুলো রোগের উদ্ভব হয় এইসব জায়গা থেকে। এবং আমাদের সঙ্গে কৃষির জড়িত রয়েছে, অর্থাৎ খেজুর গাছের রস কিন্তু আমরা অনেকেই খাই শীতের দিনে। অনেকেই জানেন যে সেখান থেকে নিপা ভাইরাস হয়, নিপা ভাইরাসের যে নিপার যে রোগটি রয়েছে সেটি হচ্ছে, কিংবা আমাদের বার্ড ফ্লুর যে বিষয়টি রয়েছে, সেই জায়গাগুলো রয়েছে। কাজেই
আপ টু ডেট থাকা, সচেতন থাকা, এবং যে ডিস ইনফরমেশন এবং মিস ইনফরমেশন অর্থাৎ ভুল তথ্য যারা ছড়াচ্ছে, গুজব যারা ছড়াচ্ছে, অপপ্রচার যারা করছে, এই জায়গাগুলোকে, তথ্যগুলোকে যাচাই করা, আসলে যে তথ্যটি আপনি পাচ্ছেন সেটি আসলে সায়েন্টিফিক ইনফরমেশন কিনা। অবশ্যই আপনাকে সবসময়, যদি আপনি কখনো রোগাক্রান্ত হয়ে যান, কখনো যদি আপনি অসুস্থ বোধ করেন নিজের অথবা প্রিয়জনের, অবশ্যই আপনি একজন যিনি সায়েন্টিফিক পারসন, একজন চিকিৎসা বিজ্ঞানী, তার কাছে যাবেন এবং তার পরামর্শ নেবেন। এমনটা করবেন না যে আপনি ফার্মেসিতে গেলেন, গিয়ে বললেন যে আমাকে এই ওষুধটা দাও। আমরা অধিকাংশ সময় লক্ষ্য করেছি, বিশেষ করে বাংলাদেশের মতো এলাকায়, সামান্য অর্থ বাঁচাতে গিয়ে অনেক বড় বড় রোগ নিয়ে তারা পরবর্তীতে জটিলতা নিয়ে ডাক্তারদের কাছে আসেন। কাজে এই সাধারণ জনগণের কাছে আমরা আবেদন করবো, সাধারণ মানুষের কাছে, আমাদের এই দর্শকদের কাছে আজকে আমরা আবেদন জানাচ্ছি যে আমরা মানুষের জন্য কাজ করব, আমরা আমাদের পরিবেশকে ভালো রাখবো, আমাদের পশু পাখি যেটি রয়েছে, আমাদের যাদের যতটুকু নিয়ন্ত্রণ আছে সেই জায়গাটাতে আমরা লক্ষ্য রাখবো, যাতে করে আমাদের নিজের জীবন সুন্দর থাকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন একটি সুস্থ সুন্দর জীবন লাভ করতে পারে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ডক্টর একেএম জিয়াউল হক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি আমাদেরকে চমৎকার করে বুঝিয়ে বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবছর প্রতিপাদ্য বিষয়ে আমাদেরকে আসলে ঠিক কী বার্তা দিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে থাকলেন এতক্ষণ, আপনারা শুনলেন যে টুগেদার ফর হেলথ স্ট্যান্ড উইথ সায়েন্স মানে আসলে কি বুঝিয়েছে, যে স্বাস্থ্য আসলে একা, মানুষের স্বাস্থ্য আলাদা করে ভাবলে চলবে না। মানুষকে ভালো থাকতে গেলে মানুষের চারপাশটাকে ভালো রাখতে হবে, প্রাণীকে ভালো রাখতে হবে, পরিবেশকে ভালো রাখতে হবে। আপনার খাদ্য ব্যবস্থা, আপনার কৃষি, আপনার পশু পাখি, আপনার জলবায়ু, আপনার সব কিছু যদি ভালো থাকে তবেই আপনি ভালো থাকবেন। আর এই সব কিছু ভালো থাকার জন্য আপনাকে বিজ্ঞানকে অস্বীকার করলে চলবে না। বিজ্ঞানকে মেনে, বিজ্ঞান ভিত্তিক জীবন দর্শনকে মেনে, বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্তগুলো মেনে যদি জীবনযাপন করেন তবেই আপনি ভালো থাকবেন। আপনাদের সবার সুন্দর মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, ডক্টর টিভির সঙ্গে থাকুন।